তিন বউয়ের কখনো নষ্ট না হওয়া উঠোনের শাকসবজি। দুপুরের তপ্ত রোদে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। বাড়ির বাইরের কাঁচা উঠোনে অমর, আকবর আর অ্যান্টনি সবজির বাগান করেছে, কিন্তু জলের অভাব আর গরমে গাছগুলো পুড়ে কালো হয়ে গেছে। বাইরে রাখা মাটির চুলার পাশে ইনা, মিনা আর ডিকা ঘামে ভিজে রান্না করছে। ঠিক তখনই তিন স্বামী কাজ থেকে ফিরে আসে। এই ইনা, জল নিয়ে আয় তাড়াতাড়ি, রোদে কলিজা জ্বলে যাচ্ছে। ইনা ঘটিতে করে জল নিয়ে আসে। অমর এক চুমুক পান করেই কুলি করে ফেলে দেয় আর বাকি জল ইনার মুখের ওপর ছুঁড়ে মারে। এটা কি জল, না ফুটন্ত তেল? তোর কি বুদ্ধি নেই যে এই গরমে মানুষকে কেমন জল দিতে হয়? এটা মাটির কলসিরই জল, কিন্তু বাইরে এত তাপ যে জল রাখতে রাখতে ফুটতে শুরু করে। সে কোথায় ঠান্ডা জল পাবে? বাড়িতে কি বরফের মেশিন বসানো আছে নাকি? এত গরমে মাটির কলসো হার মানছে। মা, তুমি চুপ করো। তুমি এদের মাথায় তুলে রেখেছ, দিনভর বাড়িতেই তো থাকে, তবুও এক ঘটি ভালো জল পাওয়া যায় না। এদের জিভ কাচির মতো চলে, কিন্তু হাতের কাজ চলে না। যা, তাড়াতাড়ি খাবার পরিবেশন কর। অমর, আকবর আর অ্যান্টনি হাতমুখ ধুয়ে মাটিতে বসে পড়ে। বউরা চুপচাপ ডাল, ভাত আর রুটির থালা তাদের সামনে রেখে দেয়। থালা দেখা মাত্রই তাদের মুখ শক্ত হয়ে যায়। এটা কি? প্রতিদিন সেই একই হলুদ ডাল আর শুকনো রুটি। সবজি কোথায়? সবজি কোথায় পাবো? জমিতে যা আছে সবই শুকিয়ে বা পচে গেছে, আর বাজার এত দূরে যে গরমে সবজি আনলে তা সন্ধ্যা পর্যন্ত পচে যায়। তার ওপর বাজারে সবজির দাম এত বেড়ে গেছে যে তা আমাদের সাধ্যের বাইরে। সবজি আনার জন্য তো টাকাও লাগে। আপনারা দিনমজুরি করে যা আয় করেন তা তো নেশাতেই উড়ে যায়। সংসার খরচের জন্য টাকা চাইলে তো আপনারা দেন না, তাহলে আমরা সবজি কোত্থেকে আনবো? তো এখন তুই আমাদের শেখাবি? এতটুকু বয়স আর এত বড় কথা, খালি হাতে খেতে তো চলে আসিস, কিন্তু হেঁটে গিয়ে সবজি আনতে পারিস না? আরে লজ্জা কর, বাইরে চুলার আগুনে পুড়ে এরা রান্না করছে, এই পাখার তো হাওয়াই বেরোয় না। তার ওপর তোদের উঠোনের চাষাবাদগুলো দেখ কিভাবে পড়ছে। যখন তোরা পুরুষরা এই চাষ সামলাতে পারছিস না, তখন এই বেচারিরা কি করবে? তর্কাতর্কি বেড়ে যায়। রাগে অন্ধ হয়ে অমর তার স্ত্রী ইনাকে জোরে ধাক্কা দেয়। সে পেছনে পড়ে যায়। এটা কি ধরনের আচরণ দেবর? কেউ কি নিজের স্ত্রীকে এভাবে ধাক্কা দেয়? তোর খুব কষ্ট হচ্ছে? নে, তুইও বাইরে বেরো। আকবর আর অ্যান্থনি তাদের স্ত্রীদের টেনে নিয়ে গিয়ে ঘরের বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। তিন বৌমা তপ্ত মাটিতে বসে কাঁদছে। ঠিক তখনই ভেতর থেকে মমতাজির হাতের একটা জোরালো চড় অমরের গালে গিয়ে লাগে। আজকের পর আমার ঘরের লক্ষ্মী দেবীদের সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাদের তিনজনকে ঘর থেকে বের করে দেব। ভুলে যেও না, এই আঙিনায় যে কিছুটা সবুজ দেখা যাচ্ছে তা এই বৌমাদের জন্যই। যদি সেদিন হিনা সেই টমেটোগুলো না ফেলতো আর সবজি না ফলাতো, তবে আজ তোমরা বেকার ঘুরে বেড়াতে। যে সবজি বিক্রি করে তোমরা তোমাদের নেশার খরচ যোগাও, তা এরা নিজেদের সংসার চালানোর জন্য শুরু করেছিল। আচ্ছা, তাহলে এখন এই মেয়েদের সাথে আমাদের তুলনা হবে? নিন মা, ধরুন এই কোদাল, আমরা চললাম। এখন তোমরাই চালাও এই চাষবাস আর তোমরাই বাঁচাও এই সবজিগুলোকে পচে যাওয়া থেকে। দেখি পুরুষ ছাড়া সবজি কিভাবে বাঁচে। আরে চলো ভাইয়েরা, এখানে ইজ্জত নেই, বাইরেই অমলেট খেয়ে নেব। তিন ভাই টলমল পায়ে বাইরে চলে যায়। মমতা জি দরজা খোলেন এবং নিজের বৌমাদের সাহায্য করে ভেতরে নিয়ে আসেন। ধৈর্য ধর মা, সময় সবসময় একই থাকে না। ওই অযোগ্যগুলোর তোমাদের পরিশ্রমের কদর নেই, কিন্তু আমার তো আছে। মা জি, আমরা তো শুধু ঘরটা গুছিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু অমর জি আজ সবার সামনে আমাদের পরিশ্রমের কি সত্যিই কোনো দাম নেই? দেখুন মা জি, বাইরের আঙিনায় সেই পালং শাকের ক্ষেতটা কেমন কালো হয়ে যাচ্ছে। সকাল পর্যন্ত যে পাতাগুলো সবুজ ছিল, সন্ধে পর্যন্ত সেগুলো ঝলসে গেল। আমরা রাত জেগে জল দিয়েছি, চা পাতার সার দিয়েছি, কিন্তু এই রোদ সব ছাই করে দিচ্ছে। মা জি, পাশের বাড়ির শকুন্তলাদের বাড়িতে দেখেছেন? আজ ওদের বাড়িতে নতুন ফ্রিজ এসেছে, বড় বড় চকচকে একটা ফ্রিজ। ও বলছিল যে এখন থেকে ও মল থেকে সবজি আনবে আর সেগুলো সারা সপ্তাহ নষ্ট হবে না। ফ্রিজটা 15-20 হাজার টাকার মেশিন মা জি, আমাদের তো সারা মাসের রোজগারও ততটা নয়। আমরা ফ্রিজ কোত্থেকে আনবো? আর এই ইলেকট্রিক বিল, ওটা আলাদা করে প্রাণ বের করে নেবে। ফ্রিজ তো বড়লোকদের বিলাসিতা বৌমা, আমাদের মতো গরিবদের জন্য ওটা ভাবাও পাপের মতো। কিন্তু সত্যিটা হলো, তোমরা যতটা ফলাচ্ছ না তার চেয়ে বেশি সবজি পচে যাচ্ছে। এটাই তো দুঃখ মাজি। রান্নাঘরে আগামীকালের জন্য একটা আস্ত টমেটোও নেই, সব পচে গেছে। যদি সবজি এভাবে পচতে থাকে তবে অন্য জোগাড় করাই কঠিন হয়ে পড়বে। এরা তো উপার্জনও করছে না, তার ওপর আবার অশান্তিও করে। মা জি, এমন কোনো উপায় নেই যে ওই দামি যন্ত্রটা ছাড়াই আমাদের সবজিগুলো বেঁচে যায়? পুরানো মানুষরা মাটির গুণাগুণ বুঝতেন মা, এখন আমাদেরও এই উঠোনের মাটির কাছেই কিছু জানতে হবে। আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমাদেরই এর একটা সমাধান বের করতে হবে। বাড়িতে শান্তি। রাত হয়ে আসে, তিনজনের স্বামী বাড়ি ফিরে আসে আর চুপচাপ ঘুমিয়ে পড়ে। বাড়ির ভেতর মমতা জি তার তিন পুত্রবধূকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। চিন্তা করো না মেয়েরা, বলে
12 বছরে তো ভাগাড়ের দিনও বদলে যায়। তোমরা তো জীবন্ত মানুষ, আমাদের দিনও একদিন অবশ্যই বদলে যাবে। মা জি, কিন্তু ওরা তো খাবার খায়নি। এটা ভুলে যাও, কোনো পুরুষ বাইরে অভুক্ত থাকে না, ওরা কোথাও না কোথাও নিজের পেট ভরেই নেয়। এই নারীই হয় যাকে সব কথায় মারধর করা হয় এবং অভুক্ত রাখা হয়। তোমরা নিজেরা খাও আর আরাম করো। মমতা জি ভালোবাসার সাথে তার পুত্রবধূদের খাওয়ান আর সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্য আবার তার উত্তাপ নিয়ে বেরিয়ে এসেছে। পুত্রবধূরা ঘর পরিষ্কার আর উনুনে ফু দিতে ব্যস্ত। ঠিক তখনই পাড়ার কিছু মহিলা সেখান দিয়ে যায় আর বিদ্রুপ করতে শুরু করে। আরে শুনেছি, কাল তো তোমাদের স্বামীরা তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর কি হবে, যখন বউরা তাদের স্বামীকে দুবেলা পেট ভরে ভাত সবজি দিতে পারে না, তখন স্বামীরা তাদের বাড়িতে রেখে কি করবে? তাছাড়া কাল তো বাড়ি থেকে চিৎকার আর মারধরের আওয়াজ আসছিল। শুনেছি তোমরা তো তোমাদের স্বামীদের জন্য সবজি পর্যন্ত রান্না করতে পারো না। আরে, নিজের ঘরে দেখার সময় নেই তোমাদের, আমার বাড়ির পঞ্চায়েত করতে চলে এসেছো? আমার বউরা যেমনই হোক, আমার ঘরের লক্ষ্মী। আজকের পর এদের বিরুদ্ধে মুখ খুললে জিহ্বা টেনে ছিঁড়ে নেব। দূর হও এখান থেকে। প্রতিবেশী বিড়বিড় করতে করতে চলে যায়। মা জি, আর কতদিন আপনি এদের মুখ বন্ধ করাবেন? বলনেওয়ালাদের হাত তো ধরে ফেলা যাবে, কিন্তু মুখ তো আর ধরতে পারবেন না। আমাদের নিজেদের বাড়ির পরিবেশ আমাদেরই ঠিক করতে হবে, আমাদেরই কিছু একটা করতে হবে। কিন্তু কি করব মা জি? দেখো, কত কষ্ট করে ঘরের আলুর খোসা আর চায়ের পাতা সার হিসেবে দিয়ে আমরা এই পালং শাক ফলিয়েছিলাম, কিন্তু এই গরমে সব নষ্ট হয়ে গেল। এগুলো তো এখনই পচতে শুরু করেছে, সবজি পচে যাচ্ছে, স্বামীরা রোজগার করছে না। এমন চলতে থাকলে মা, ঘরে অন্য জুটবে না। আমরা ভেবেছিলাম আমাদের উঠোনের সবজি কখনো নষ্ট হবে না, কিন্তু এই গরম আমাদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। না, শেষ পর্যন্ত আমরা কতক্ষণ হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমাদেরই এর কোনো না কোনো উপায় বের করতে হবে। তার জন্য আমাদের যা করতে হোক না কেন। দুপুরের সময় আকাশে হঠাৎ মেঘ জমে আসে। বৌমারা সবে চুলোয় রুটি সেকবে বলে ভাবছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। চুলোর আগুন নিভে যেতে থাকে আর কাঠ থেকে ধোঁয়া উঠতে থাকে। হে ভগবান, একেই বলে মরার উপর খাড়ার ঘা। একদিকে গরম আর অশান্তি নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলাম, এখন এই বৃষ্টিও চলে এল। রুটিও তৈরি হবে না আর কাঠগুলো ভিজে গেল, তার ওপর আবার এই সমস্যা। আজ আবার ঘরে তুলকালাম কাণ্ড হবে। এখন এই বৃষ্টির মধ্যে রান্না কিভাবে হবে? কাঠগুলো একবার ভিজে গেলে সন্ধ্যা পর্যন্ত জ্বলবে না। আরে দিদি, চিন্তা করছো কেন? আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমরা শুধু দাঁড়াও, আমি এখনই আসছি। ডিকা দৌড়ে ভেতরে যায় এবং তার পুরনো সিন্দুকের নিচ থেকে একটা মোটা বড় ত্রিপল টেনে নিয়ে আসে। এই দেখো, এটাই আমাদের বুদ্ধি। এটার সাহায্যে আমরা আমাদের রান্নাঘরের ওপর ছাদ বানিয়ে নেব। ছাদ তো হবে, কিন্তু এটাকে বাঁধব কোথায়? কোনো খুঁটি তো নেই। খুঁটি নেই তো কি হয়েছে, সাহস তো আছে। চলো বোনেরা, কাজে লেগে পড়ো। তিনজন বউ মিলে কাজ শুরু করে। তারা বাড়ির পেছনে থেকে 4টে ভারী খুঁটি নিয়ে আসে এবং সেগুলো উঠোনের 4 কোণে পুঁতে দেয়। তারপর নিজেদের পুরনো শাড়ি ছিঁড়ে দড়ি তৈরি করে এবং 3 দিক থেকে ঘিরে ওপরে ত্রিপল টাঙিয়ে দেয়। প্রায় 1 ঘন্টার কঠোর পরিশ্রমের পর তাদের একটা কাজ চালানোর মতো রান্নাঘর তৈরি হয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি থেমে যায়। হলো তো, ভগবান আবার সেই কাজই করলেন। এত কষ্ট করে ছাউনি বানালাম আর বৃষ্টিই থেমে গেল। সত্যিই ওপরওয়ালাও আমাদের সাথে মজা করছেন। আরে না দিদি, এটা তো আমাদের লাভের কথাই হলো। দেখো, বৃষ্টি থেমে গেলেও এখন এই ত্রিপল আমাদের সেই তীব্র রোদ থেকে তো বাঁচাবে। এখন রান্না করার সময় সূর্য আমাদের মাথায় উঠবে না, আমরা গরম থেকে মুক্তি পাবো। আরে বাহ, একেই বলে সর্বগুণ সম্পন্ন বৌমা। তোমরা তো একটা পয়সা খরচ না করেই বাড়ির উঠোনে ছাউনি দেওয়া রান্নাঘর তৈরি করে ফেললে। তোমরা 3 জন কামাল করে দিয়েছ। শাশুড়ির উৎসাহ পেয়ে বৌমারা খুব খুশি হয়। এখন তারা সেই ছাউনির নিচে নিশ্চিন্তে রান্না করে। এখন ছাউনি তো তৈরি হলো, কিন্তু গরম কমার কোনো নামই নিচ্ছে না। উঠানে লাগানো শাকসবজিগুলো এখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়িতে খাবারের টানাটানি আর স্বামীদের রাগ বেড়েই চলেছে। এটা কি আবার সেই বাসি রুটি? আরে, অন্তত 2টো টমেটো তো দিতে পারতে এই ডালে। জি, কাল যে 2টো টমেটো ছিল, সেগুলোও গরমে গলে গেছে। উঠানের বাগানে এখন শুধু খালি লতাগুলোই অবশিষ্ট আছে। অমর রাগের মাথায় উনানে লাথি মেরে দেয়, যার ফলে মাটির উনুন একদিক থেকে ভেঙে যায় আর রুটিগুলো ধুলোয় পড়ে যায়। তোমরা আমাদের ধ্বংস করে মারবে। না পারছে ক্ষেত সামলাতে, না ঘর। যদি কাল ভালো খাবার না পাই, তবে 3 জনকে বিছানাপত্র সহ বাপের বাড়ি পাঠিয়ে দেব। স্বামীদের চলে যাওয়ার পর 4 নারী ভাঙা উনুন আর পচা সবজির দিকে তাকিয়ে আছে। তখনই শাশুড়ি এসে পাশে বসেন। বৌমারা, হাল ছেড়ো না। আমি যখন ছোট ছিলাম, তখন বিদ্যুৎ আর ফ্রিজ ছিল না, তবুও আমার দিদিমা শাকসবজি সপ্তাহ জুড়ে তাজা রাখতেন। তিনি বলতেন, শুকনো খড় আর আর্দ্রতায় এমন জাদু আছে যা গরমকে হার মানাতে পারে। সত্যি মা, আমরাও কি তেমনটা করতে পারি? হ্যাঁ, পুরনো দিনে শুকনো খড় আর বস্তাই ছিল গরিবের ফ্রিজ। চলো, চেষ্টা করে দেখি। বৌমারা দ্রুত কাজে লেগে পড়ে। তারা প্রচুর শুকনো খড় সংগ্রহ করে চটের বস্তায় ভরে। তারপর সেই বস্তাগুলো জল দিয়ে ভিজিয়ে তার মাঝখানে বেঁচে থাকা সবজি, ধনেপাতা
লঙ্কা আর 1-2 টমেটো রেখে দেয়। তারা সারাদিন সেগুলোতে জল স্প্রে করতে থাকে। 5-6 দিন কেটে যায়। বৌমারা বড় আশা নিয়ে বস্তা খোলে, কিন্তু বস্তা খুলতেই পুরো উঠানে ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সবজিগুলো তাজা হওয়ার বদলে কালো হয়ে পচে গেছে। এসব কি তামাশা হচ্ছে? বাড়িটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছ। তোমরা এই ফালতু বুদ্ধিগুলো বন্ধ করো। বাইরে ক্ষেত শুকিয়ে যাচ্ছে আর তোমরা ঘরের ভেতর সবজি পচাচ্ছ। আরে, সবার কি মাথা খারাপ হয়ে গেছে? এই জঞ্জাল তোলো, ময়লা পরিষ্কার করো আর বাইরে ফেলে দাও, নয়তো আজ সত্যি সত্যি ঘর থেকে বের করে দেব। স্বামীরা রাগের মাথায় জিনিসপত্র এদিক সেদিকে ছুঁড়ে ফেলে চলে যায়। ইনা আর মিনা কাঁদতে থাকে, কিন্তু সবচেয়ে ছোট বউ ডিকা শান্ত হয়ে দাঁড়িয়ে পচা সবজিগুলোকে মন দিয়ে দেখছিল। কি হয়েছে ডিকা, তুই এভাবে পুতুলের মতো দাঁড়িয়ে কি দেখছিস? আমাদের এই জোগাড় তো ব্যর্থ হয়ে গেল। এবার তো স্বামীরা আমাদের ছাড়বে না। দিদি, জোগাড় ব্যর্থ হয়নি, শুধু পদ্ধতিটা ভুল ছিল। খড় গরম আটকালেও আর্দ্রতা সবজিগুলোকে গলিয়ে দিয়েছে। আমার মাথায় অন্য কিছু ঘুরছে, এমন কিছু যা আমরা মান্ডির সবজিওয়ালার কথাই শুনেছিলাম। তোর মাথায় কি ঘুরছে? মাটি। জিজি, আসল ঠান্ডা খড়ে নয়, মাটির নিচের মাটিতে আছে। শুধু আর একবার আমাকে সঙ্গ দাও, এবার আমাদের উঠোনের সবজি আর কখনোই নষ্ট হবে না। খড়ের পদ্ধতি ব্যর্থ হওয়ার পরও বৌমারা হাল ছাড়েনি। তখন দুপুরবেলা, যখন স্বামীরা কাজে গিয়েছিল, 3 বৌমা মিলে উঠোনের এক কোণে খোঁড়াখুড়ি শুরু করল। এবার আমরা ভুল করব না। ডিকা, তুই বলেছিলি না যে মাটির নিচে ঠান্ডা থাকে? ব্যাস, এখন এটাই আমাদের শেষ আশা। হ্যাঁ জিজি, দেখো আমি গর্তে পলিথিন বিছিয়ে দিয়েছি যাতে মাটির আর্দ্রতা সরাসরি সবজিতে না লাগে। এবার এর মধ্যে এই বেঁচে যাওয়া সবজিগুলো রেখে দিই। তারা অনেক আশার সাথে গর্তে পলিথিন বিছাল, তার মধ্যে বেঁচে থাকা সবজিগুলো রেখে ওপর থেকে পলিথিন দিয়ে ঢেকে মাটি চাপা দিল। 2 দিন ধরে তারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এর মধ্যে ঘরে খাওয়ার জন্য শুধু লবণ আর শুকনো রুটিই বাকি ছিল। হে ঈশ্বর, আজ মান বাঁচিয়ে নিও। যদি আজও সবজি পচা বের হয়, তবে কাল বাড়িতে চুলা জ্বলবে না। মাটি সরাতেই আর পলিথিন খুলতেই বৌমাদের মুখে আনন্দের বদলে আতঙ্ক ফুটে উঠল। পলিথিনের ভেতর সবজি পচে জল হয়ে গিয়েছিল। হে ঈশ্বর, এ কি হলো? আমরা ভেবেছিলাম মাটি এগুলোকে বাঁচিয়ে রাখবে, কিন্তু এগুলো তো আগের চেয়েও খারাপভাবে পচে গেছে। এখন আমরা সন্তানদের কি খাওয়া? পলিথিন সব নষ্ট করে দিল। বাতাস না পাওয়ায় গরম আরও বেড়ে গেছে। মা, আমরা পুরোপুরি হেরে গেছি। না খেতে কিছু অবশিষ্ট আছে, না ঘরে। ঠিক তখনই অমর, আকবর আর অ্যান্টনি খালি হাতে ফিরল, কারণ ক্ষেতের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ কি, আবার সেই লবণ রুটি? তোমরা সারাদিন বাড়িতে কি করো? বসে বসে? তা ছাড়া আর কি? একদিকে ক্ষেতের সবজি পুড়ে গেছে, আর যা ঘরে ছিল তা এরা মাটিতে পুঁতে নষ্ট করে দিল। তোমাদের 3 জনকে ঘর থেকে বের করে দেওয়াই ঠিক। আরে ঘরে খাবার দানা নেই আর এদের পরীক্ষা নিরীক্ষার বুদ্ধি আসছে। তোমাদের লজ্জা হওয়া উচিত। স্বামীরা রাগে গালি দিতে দিতে বাইরে বেরিয়ে গেল। ঠিক তখনই শাশুড়ি ধীরে এসে ইনার কাঁধে হাত রাখল। হাল ছেড়ো না, মাটি আমাদের পথ দেখিয়েছে, শুধু আমরা তা বুঝতে ভুল করেছি। কাল মান্ডিতে চলো, সেখানে কোনো না কোনো সমাধান অবশ্যই পাওয়া যাবে। 4-5 দিন কেটে গেছে, বৌমারা কষ্ট করে কিছু টাকা জমিয়েছে। আজ তারা 3 জন গ্রাম থেকে দূরে সবজির বাজারে এসেছে। চারপাশে খুব শোরগোল, কিন্তু সব নারীর মুখেই গরমের সেই একই চিন্তা। ভাইয়া, এই লেবু আর টমেটোগুলো তো এখনই নেতিয়ে গেছে, বাড়ি নিয়ে যেতে যেতে এগুলো পচে গলে যাবে। আরে ইনা, তুই সবজি নিয়ে কি করবি? তোদের বাড়ির অবস্থা তো পুরো গ্রাম জানে। শুনেছি কাল আবার তোদের স্বামীরা বাড়িতে ঝামেলা করেছে। বেচারা সবজি তো স্বামীদের ভয়ে এমনিতেই পচে যায়। পাশের 2-3 জন মহিলা অট্টহাসি হেসে উঠল। বউরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। হেসে নাও বোন, কিন্তু সত্যি হলো, গরমে যত সবজিই আনো সব পচে যায়। আমাদের আঙিনার সবজিগুলো এখন নষ্ট হচ্ছে। এই কারণেই বাড়িতে রোজ ঝগড়া হয়। আরে ভাবিজি, আপনারা এত চিন্তা করছেন কেন? আপনারা কি জানেন না যে ফ্রিজ ছাড়াই সবজি মাসের পর মাস ভালো রাখা যায়? কি, বিদ্যুৎ আর ফ্রিজ ছাড়াই? ভাইয়া মজা করবেন না, আমরা সব উপায় পরীক্ষা করে দেখেছি। ঘাস, খড় আর মাটিতে পুঁতে রাখা সব বিফলে গেছে। আরে কারণ আপনারা অর্ধেক বা অসম্পূর্ণ উপায় ব্যবহার করেছেন। আরে পুরনো দিনে মানুষ এটাকে মাটির সিন্দুক বলতো। আফগানিস্তান আর সৌদি আরবের মতো গরম দেশে মানুষ আজও এটাই করে। কিন্তু ভাইয়া, তারা কি করে আমাদেরও তো বলুন। মন দিয়ে শুনুন। শুকনো ঘাস আর খড়ের সাথে একটু গোবর মিশিয়ে একটি কাঠামো তৈরি করা হয়। তারপর তাতে মাটির মোটা প্রলেপ লাগানো হয়। সেটা শুকিয়ে গেলে তার ভেতরে ফল বা সবজি রেখে ওপর থেকে আবার মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এতে কি হবে? একে মাটির নিচে 2-3 ইঞ্চির গর্তে পুঁতে দেওয়া হয়। ওপরে মাটি যতই উত্তপ্ত হোক, ভেতরে মাটির শীতলতা বজায় থাকে। যেমন মাটির কলস জল ঠান্ডা রাখে, তেমনি এই কাঠামো সবজিকে 6 মাস পর্যন্ত সতেজ রাখে। তার মানে মাটিই আসল ফ্রিজ। ভাইয়া, আপনি তো আমাদের জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান করে দিলেন। বউরা খুশি মনে সবজি কিনে বাড়ির দিকে দৌড় দেয়।
বাড়ি পৌঁছে ইনা আর মিনা রান্নাঘরে ঢোকে এবং রুটি সবজি বানায়, যা খেয়ে তাদের স্বামীরা আজ কোনো ঝামেলা ছাড়াই খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ডিকার চোখে ঘুম নেই, সে আঙিনায় বসেছিল তাকে দেখে। ডিকা, ঘুমাসনি? কি ভাবছিস? দিদি, কাল এই আঙিনাকে গরমের দিনেও নষ্ট না হওয়া সবজির আঙিনা বানিয়ে ফেলব। চল পাগলি, খোলা চোখে স্বপ্ন দেখছিস। চল গিয়ে ঘুমা। মিনা ডিকার কথাকে মজা ভেবে ঘুমাতে চলে যায়। তার পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথেই ডিকা বাড়ির পেছনে থেকে খড়, গোবর এবং হলুদ মাটি সংগ্রহ করতে শুরু করে। ইনা ও মিনা তাকে অবাক হয়ে দেখছে। ডিকা, সকাল সকাল এই কি নোংরা ছড়িয়ে রেখেছিস? গোবর আর মাটি দিয়ে এখন কি করবি? দিদি, আমার মাথায় শুধু সেই সবজিওয়ালার কথাটা ঘুরছে। ডিকা প্রথমবার মাটি ও খড়ের প্রলেপ লাগায়, কিন্তু কাঠামোটি ভেঙে পড়ে। সে হাল ছাড়ে না। দ্বিতীয়বার সে গোবর ও মাটির সঠিক ভারসাম্য তৈরি করে এবং একটি সুন্দর গোল কলসির মতো কাঠামো তৈরি করে ফেলে। তৈরি তো করলি ছোট, কিন্তু এটা শুকাবে কি করে? এখন তো মাটি একদম ভেজা। দিদি, চড়া রোদে এটা কালকের মধ্যেই পাথরের মতো শক্ত হয়ে যাবে। পরের দিন কড়া রোদে মাটির সেই কাঠামোটি একদম শুকিয়ে শক্ত হয়ে যায়। ডিকা সেটা তুলে নিয়ে আসে। দেখো দিদি, এটা শুকিয়ে গেছে। এবার আমরা এতে পরীক্ষা করে দেখব সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমন জিনিস কি। টমেটো। চল, এতে 4টে টমেটো রেখে দেখি। 25 টাকার টমেটো। ডিকা, যদি নষ্ট হয়ে যায় তবে অনেক বড় ক্ষতি হবে। দিদি, 25 টাকার ক্ষতি হলে একটা নতুন শিক্ষা পাওয়া যাবে। কিন্তু যদি এই পরীক্ষা সফল হয় তবে তো অনেক মজা হবে। ডিকা টমেটোগুলোকে সেই মাটির বাক্সে রাখে, সেটাকে ওপর থেকে বন্ধ করে আঙিনার ঠান্ডা কোণে ছোট গর্ত খুঁড়ে সেটিকে পুঁতে দেয়। পরের 4-5 দিন ধরে বউরা তাদের আঙিনার চাষবাসেও লেগে পড়ে। তারা পচতে থাকা লতাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বাঁশের খুঁটি পোতে, দড়ি দিয়ে জাল তৈরি করে লতাগুলোকে তার ওপর তুলে দেয়। প্রায় 15-20 দিন পর লতাগুলোতে ছোট ছোট টমেটো আর লাউ দেখা দিতে শুরু করে। ছোট, আর সহ্য হচ্ছে না। পুরো 5 দিন হয়ে গেছে, বের করে দেখি। আমার তো ভয় লাগছে যে ভেতরে টমেটোগুলো না জানি হালুয়া হয়ে গেছে। হে ভগবান, আমাদের মান রেখো। আমাদের এতদিনকার পরিশ্রম আর আশা এই মাটির ভেতরে আছে। ডিকা ধীরে ধীরে মাটি সরিয়ে সেই কাঠামোটিকে খোলে। ঢাকনা খুলতেই 3 বউয়ের চোখ যেন কপালে ওঠে। টমেটোগুলো একদম লাল, শক্ত আর তাজা ছিল, যেন এইমাত্র ক্ষেত থেকে তোলা হয়েছে। আরে বাহ, এ তো দারুণ হয়েছে। ডিকা, মিনা দেখ, টমেটো তো একদম দারুণ আছে, একটা আঁচড়ও লাগেনি। আরে ও ভাই, এ তো অলৌকিক কাণ্ড। আমাদের প্রথম পরীক্ষা সফল হলো। বউদের খুশির সীমা নেই। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বাইরের দরজায় একটা সজোরে লাথি পড়ে। অমর, আকবর আর অ্যান্টনি মদে মাতাল হয়ে টলমল পায়ে ভেতরে আসে। ওরে বাদরের মতো এসব কি লাফালাফি করছিস তোরা? পুরো বদনপুর গ্রামে আমাদের বদনাম করে দিয়েছিস তোরা। আরে, লোকজন পথে আটকে আমাদের জিজ্ঞেস করছে, তোদের বাড়ির পুরুষরা কি মরে গেছে যে তোদের বউরা পুরুষদের মতো জমি খুঁড়ছে আর চাষাবাদ করছে? কিন্তু শুনুন তো, আমরা মাটির ফ্রিজ বানিয়েছি। আমাদের টমেটোগুলো একদম টাটকা। আরে, চুলোয় যাক তোর ফ্রিজ আর জাহান্নামে যাক তোর চাষবাস। আমাদের সামনে পুরুষদের কাজ করবি তুই? অমর রাগের মাথায় দিশা হারিয়ে ফেলে এবং বাঁশের স্ট্যান্ডটি, যেটায় লতা উঠেছিল, লাথি মেরে ভেঙে ফেলে। মাটির তৈরি সুন্দর বাক্সটিও চুরমার হয়ে যায়। না, এ কি করলেন আপনি? আমাদের মাসের পর মাসের পরিশ্রম। চুপ! আর একটা শব্দ বললেই অমর হাত তোলার আগেই মমতাজি অমরের গালে একটা কড়া চড় কষিয়ে দেন। ব্যাস, অনেক হয়েছে। আজ তুই শুধু এই বউদের পরিশ্রমের ওপর লাথি মারিসনি, নিজের মায়ের বিশ্বাসের ওপর লাথি মেরেছিস। এরা আমার ঘরের লক্ষ্মী আর তুই এদের অপমান করেছিস। মা, আপনি এদের জন্য নিজের ছেলেদের। তোরা আমার ছেলে হওয়ার যোগ্যই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই মুহূর্তে। যতক্ষণ না নেশা কাটে আর মাথা ঠিক হয়, এই বাড়ির চৌকাঠে পা দিবি না। শাশুড়ি 3 ছেলেকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। বাইরে 3 ভাই নেশার ঘোরে বকতে বকতে চলে যায়। ভেতরে বউরা তাদের নষ্ট হওয়া পরিশ্রম দেখে কাঁদতে থাকে। না দিদি, আমরা কাঁদব না। ওরা আমাদের স্ট্যান্ড ভেঙেছে, আমাদের সাহস না। স্বামীদের বাড়ি থেকে বের করে দেওয়ার 4 দিন পেরিয়ে গেছে। তারা নেশায় চুর হয়ে রাতে গ্রামের গলিতে ঘুরে বেড়ায় আর দিনে বাড়ির দেওয়ালের কাছে এসে নিজেদের রাগের বহিঃপ্রকাশ ঘটায়। আজ উঠোনে ইনা আর মিনা অর্ধেক জায়গায় বাঁশ পুঁতছে। এদিকে ডিকা পাশেই জমি খুঁড়ছে। মিনা, এই দড়িগুলো শক্ত করে বাঁধিস, যাতে লাউ আর করলার লতা ভারী হলে জালটা না ছিঁড়ে যায়। দিদি দেখো, ছোট ছোট টমেটোগুলো মাথা চারা দিতে শুরু করেছে। এরা যদি বেঁচে যায় তবে আমাদের ভাগ্য খুলে যাবে। মা জি, বালি এনেছেন আপনি? এই নে বউ, ঠিক যেমনটা চেয়েছিলি, একদম তেমনই ঠান্ডা আর মিহি বালি। ডিকা গর্তের নিচে প্রথমে 2 ইঞ্চি ভেজা বালি বিছিয়ে দেয়। তারপর তাতে একটা বড় মাটির কলসি বসিয়ে দেয়। দিদি দেখুন,
এখন এই মাটির পাত্র আর গর্তের দেওয়ালের মাঝের ফাঁকা জায়গায় আমরা এই ভেজা বালি ভরে দেব। এর ফলে বাইরের গরম বাতাস পাত্রের ভেতরে পৌঁছাতে পারবে না। মিনা টাটকা তোলা লঙ্কা আর ধনেপাতা নিয়ে আসে। ডিকা সেগুলাকে একটা সুতির কাপড়ে মুড়িয়ে পাত্রের ভেতরে রাখে এবং ওপর থেকে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেয়। তারপর তার উপর একটা ভেজা চট চাপা দেওয়া হয়। আঙিনায় ডিকা গর্ত খুঁড়ছে। ঠিক তখনই বাইরে থেকে স্বামীদের গলার আওয়াজ শোনা যায়। তারা দেওয়ালের ওপর থেকে উকি মারছে। আরে ওরে দেখ তো বাড়িতে কি হচ্ছে। এই মেয়েগুলোর মাথাটাই গেছে। আরে ও ইনা, আঙিনায় এসব কি গর্ত খুঁড়ছিস? এখন কি বাড়ির ভেতর মরা পুঁতবে? আরে ভাই, মরা নয়, দেখুন মাটির পাত্র নিয়ে আসছে। আরে ও মহারানীরা, মাটির পাত্র তো জল রাখার জন্য হয়, মাটিতে পুঁতে রাখার জন্য নয়। আরে থাক ভাই, এরা সবাই পাগল হয়ে গেছে। বাইরে সূর্য আগুন ঝরাচ্ছে, আমাদের ক্ষেতের ফসল জ্বলে গেছে, আর এরা আঙিনায় মাটি নিয়ে খেলছে। দুদিন পর যখন খিদে পাবে তখন বুদ্ধি আসবে। স্বামীদের কটু কথা শুনে মিনার চোখে জল চলে আসে। আপনারা আমাদের চিন্তা ছাড়ুন, শুধু দুদিন অপেক্ষা করুন, তারপর নিজের চোখেই দেখবেন। স্বামীরা গালিগালাজ করতে ও উপহাস করতে করতে সেখান থেকে চলে যায়। ডিকা সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ে। সে গর্তে ভেজা বালি বিছিয়ে দেয় এবং পাত্রটিকে তাতে বসিয়ে দেয়। দিদি, এরা যতটা মজা ওড়ানো ওরা, আমরা আমাদের শাকসবজি এবং আঙিনার চাষ দুটোই বাঁচাব। 15-20 দিন কেটে গেছে। আঙিনার দৃশ্য এখন পুরোপুরি বদলে গেছে। একদিকে বাঁশ ও দড়ির মাচায় টমেটো ও লাউয়ের লতা দুলছে, আর অন্যদিকে মাটির নিচে পোতা পাত্রগুলো তাদের কাজ করছে। দেখলে ডিকা, গরম যতই হোক, এই বাঁশের আশ্রয় আমাদের লতাগুলো যেন আকাশ ছুঁতে শুরু করেছে। ছোট ছোট টমেটোও ধরতে শুরু করেছে। দিদি, এটা তো সবে শুরু, এখন আসল পরীক্ষার সময়। বাজারে ধনেপাতা আর লেবু পাওয়া বন্ধ হয়ে গেছে। চলো দেখি আমাদের মাটির ফ্রিজের কি অবস্থা। ডিকা ধীরে ধীরে মাটির নিচে পোতা পাত্রের ঢাকনা খোলে। ঢাকনা সরাতেই ভেতর থেকে টাটকা ধনেপাতার গন্ধে পুরো আঙিনা ভরে যায়। ধনেপাতা আর লঙ্কা দেখে মনে হচ্ছে যেন এইমাত্র শিশিরে ভিজেছে। আরে বাহ, এগুলো তো একেবারে টাটকা ডিকা। এখন আমাদের এগুলো বাজারে নিয়ে যাওয়া উচিত। মানুষ পচা শাকসবজি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, তারা এই সতেজতা দেখলে মুখের মতো দাম দেবে। হ্যাঁ দিদি, তবে আমরা এখনই সব রহস্য বলবো না, আমরা শুধু সবজি বিক্রি করব আর দেখব মানুষ কি বলে। জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে। আকাশ থেকে যেন আগুন ঝরছে। পুরো বদনপুরের বাজারে সবজি শুকিয়ে হলুদ হয়ে গেছে। ধনেপাতা আর লেবু তো বাজার থেকে উধাওই হয়ে গেছে। ইতিমধ্যে 3 বউ তাদের ঝুড়ি নিয়ে বাজারে পৌঁছায়। বাজারে এক ধনী খরিদ্দার পচা টমেটো দেখে মুখ বিকৃত করছে। ঠিক তখনই ইনা তার ঝুড়ি খোলে। আর এই টমেটো আর মটর এই প্রচণ্ড গরমে এত টাটকা কিভাবে? আর এই ধনেপাতা, এর সুবাস তো দূর থেকেই আসছে। আরে বোন, আমাকেও বলো কোন কোল্ড স্টোরেজ থেকে এসব আনছো? শহরের বড় বড় গাড়িও এমন মাল আনতে পারছে না। এটা কোনো কোল্ড স্টোরেজের নয়, আমাদের নিজের পরিশ্রমের ফল ভাইয়া। যা দরকার নিয়ে নিন, দাম সেই একটাই হবে যা পরিশ্রমের হয়। মানুষ হুমড়ি খেয়ে পড়ে। যে ধনেপাতা 20 টাকায় বিক্রি হতো তা আজ 60 টাকাতেও হাতাহাতি হয়ে বিক্রি হচ্ছে। বউদের ঝুড়ি কয়েক মিনিটেই খালি হয়ে যায়। ডিকা, আজকের রোজগার আমাদের ভাবনার চেয়েও বেশি। দেখেছো মানুষ কিভাবে অবাক হয়ে জিজ্ঞেস করছিল। দিদি, ওই খরিদ্দার তো জিজ্ঞেস করছিলি যে আমরা বাড়িতে কোনো বড় মেশিন বসিয়েছি কিনা। তাহলে তুই বলিসনি যে আমাদের মেশিন বিদ্যুৎ নয়, মাটির ঠান্ডা কলসিতে চলে? না ছোট, এই রহস্য মনে হয় এদের কখনো জানা হবে না, তবে আমরা আর আমাদের মাটি ভালোই জানি। বাজারে বউদের টাটকা সবজির কথা পুরো বদনপুর গ্রামে ছড়িয়ে পড়েছে। যাদের ঘরে ফ্রিজ নেই আর যাদের সবজি গরমে নষ্ট হয়ে যাচ্ছিল, তারা এখন কৌতূহল আর আশা নিয়ে বউদের বাড়িতে পৌঁছাতে শুরু করেছে। আজ বউদের কখনো নষ্ট না হওয়া আঙিনার সবজি দেখতে উঠোনে 5-6 গ্রামের মহিলারা দাঁড়িয়ে আছে। তারা অবাক হয়ে সতেজ লতা আর মাটিতে পোতা কলসিগুলো দেখছে। হিনা দিদি, সত্যি সত্যি বল, শুনেছি তুমি বিদ্যুৎ ছাড়াই সবজি সপ্তাহের পর সপ্তাহ টাটকা রাখছো। আমাদের ঘরে তো কাল আনা দুধ নষ্ট হয়ে গেছে আর শাক শুকিয়ে গেছে। তুমি কি আমাদের সাহায্য করবে? কেন করব না চাচি, আমরা গরিব মানুষ, দামি ফ্রিজ কিনতে পারি না। তাহলে কি টাটকা সবজি খাওয়ার অধিকারও আমাদের নেই? চাচি দেখুন, আমরা এই মাটির সিন্দুক তৈরি করেছি। এগুলো একদম শহরের ফ্রিজের মতোই কাজ করে। আমরা এগুলো মাটি, তুষ আর গোবর দিয়ে তৈরি করেছি। আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের সবাইকে এই সিন্দুক বানানো শেখাবো এবং যাদের দ্রুত প্রয়োজন তাদের জন্য আমরা কিছু বাক্স তৈরি করেও রেখেছি। আপনারা এগুলো নিয়ে যেতে পারেন। আরে, এটি তো ভেতর থেকে খুব শীতল। ইনা, তুমি তো আমাদের জন্য ভগবান হয়ে এসেছো। এখন আমাদের বাড়িতেও আর অশান্তি হবে না। আরে, এটি তো সিএমাকারা ইনা, বিদ্যুৎ ছাড়াই এত ঠান্ডা। আমাদেরও এই সিন্দুক চাই, যত খুশি টাকা নাও। চাচি, আমরা এগুলো বিক্রিও করব আর আপনাদের বানানোও শেখাবো। বউরা এখন তাদের ব্যবসা শুরু করে দিয়েছে। তারা তাদের আঙিনার সহজে নষ্ট না হওয়া সবজিগুলো বাঁচিয়ে বেশি দামে বিক্রি করে এবং সবজি সংরক্ষণের জন্য মাটির বাক্স তৈরি করেও বিক্রি করে। ইতিমধ্যে বউরা তাদের আগের উপার্জিত টাকা দিয়ে একটি সাদা গাভী কিনেছে। দেখেছো দিদি,
আমাদের পরিশ্রমের লক্ষ্মী এসে গেছে। এখন যে ঘাস ও কাঁচা চারা আমরা জন্মাচ্ছি তা এর কাজে লাগবে। দুধও বিক্রি করব আর বাড়িতে বরকত হবে। একদিকে বউরা তাদের কঠোর পরিশ্রমে নিজেদের জীবন বদলে ফেলেছে, অন্যদিকে তাদের স্বামীরা 4-5 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরছে। তাদের কাছে খাওয়ার মতো রুটিও নেই। মমতা জিরও তাদের প্রতি কোনো দয়া হচ্ছে না, কারণ তিনি তাদের শুধরাতে চান। যখন তারা বিধ্বস্ত অবস্থায় গ্রামের মোড়ে বসে, তখন গ্রামবাসীরা তাদের কটু কথা শোনায়। আরে অমর, তুমি এখানে ধুলোবালি মাখছ আর তোমার স্ত্রীরা পুরো গ্রামের উপকার করছে। তারা আমাদের প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করা শিখিয়েছে। এমন লক্ষ্মী বউদের ছেড়ে দিয়ে তুমি নিজের ভাগ্যকে লাথি মারছ। স্বামীরা তাদের ভুল বুঝতে পারে। তারা অনুনয় বিনয় করতে করতে বাড়ি ফিরে আসে এবং মমতা জিরো পায়ে পড়ে যায়। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের স্ত্রীদের গুণ চিনতে পারিনি। আমরা শুধরে যেতে চাই। ক্ষমা আমার কাছে নয়, এই বউদের কাছে চাও। আর শোনো, এখন থেকে তোমরা বাড়ির মালিক নও, এই বউদের সাহায্যকারী হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যা বলবেন আমরা তা করব। সময় বয়ে যায় এবং এখন স্বামীরা শুধরে গেছে এবং ঘরের কাজে হাত লাগাচ্ছে। অমর এখন দুধ বিক্রি করতে শহরে যায় এবং বউরা এখন শুধু সবজিই ফলাচ্ছে না, বরং তাদের স্বামীদের মাটির দেশি কুলার ও ফ্রিজ বানানো শেখাচ্ছে। স্বামীরা এখন গর্বের সাথে মাটির কাঠামো তৈরি করে, যা বিদ্যুৎ ছাড়াই ঘর ঠান্ডা রাখে। পরের বছর জুনের এক জ্বলন্ত দুপুর, গ্রামের দারোগাবাবু শহরের কিছু বিশেষ অতিথিকে নিয়ে বউদের বাড়িতে আসেন। অতিথিরা খাওয়ার টেবিলে বসে আছেন। সামনে টাটকা মটরশুঁটির তরকারি, ধনেপাতা এবং একদম খটখটে ঠান্ডা টমেটো রাখা আছে। আরে দারোগা সাহেব, এত গরমে এই টমেটো আর এই সবজিগুলোর স্বাদ তো অসাধারণ। ভাই, শহরের বড় বড় হোটেলগুলোতেও এমন সতেজতা পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই মানুষগুলো এত গরমে এই সব কোথা থেকে আনছে? সাহেব, এরা আমাদের গ্রামের গৌরব। এরা বদনপুরের সেই 3 বউ, যাদের আঙিনার সবজি কখনো নষ্ট হয় না। এরা ফ্রিজের মুখাপেক্ষী বিলাসিতাকে মাটির গুণ দিয়ে হার মানিয়েছে। অতিথিরা অবাক হয়ে বউদের দিকে তাকান। ইনা, মিনা আর ডিকা একে অপরের চোখের দিকে তাকায় এবং মৃদু হাসে। সাহেব, এই স্বাদ কোনো মেশিনের নয়, আমাদের আঙিনার মাটি আর কঠোর পরিশ্রমের ফল। দিদি, মনে হয় এই রহস্য শহরবাসীরা কখনো জানতে পারবে না, কিন্তু আমরা আর আমাদের মাটি তা খুব ভালো করেই জানি। 3 জন বউ একসাথে খিলখিল করে হেসে ওঠে। কিন্তু বন্ধুরা, আপনাদের কাছেও কি দাদি নানির বলা এমন কোনো পুরনো দেশি টোটকা আছে, যাতে জিনিসপত্র অনেকদিন সতেজ থাকে? অথবা আপনারা কি এই সময় ফ্রিজ আর বিদ্যুৎ ছাড়া আপনাদের জীবন কল্পনা করতে পারেন? আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।